মনে করি যে এক্ষেত্রে এটাই আমাদের মনে করতে হবে যে এখানে বিএনপি ক্ষমতায় আসতো না কে আসতো, মানে সেটা মূল বিষয় না। মূল কথা হচ্ছে জনগণ একটা ভোটের সুযোগ পাক, যে জনগণ এতদিন ভোট দিতে পারেনি। তো ওই স্পেসটা ক্রিয়েট করার জন্য আমাদের সকলের কাজ করা উচিত, এবং ওই ক্ষেত্রে যে বা যারা প্রতিবন্ধকতা করবে তাদের কিন্তু অন্য কোনো মতলব আছে। মোস্তফা সরোয়ার ফারুকী বা আসিফ নজরুলের বিরুদ্ধে এখন আপনি কথা বলা মানেই কিন্তু পাবলিক আপনাকে তালি দিবে। কিন্তু কথা হচ্ছে ওই পাবলিকের জন্য সস্তা তালি খাওয়ার জন্য আমি যদি জনগণকে অপতথ্য দেই বা অপসাংবাদিকতা করি, দ্যাটস ভেরি আনফর্চুনেট। আমার কথা হচ্ছে আমাদেরকে আমাদের দায়িত্বশীলতার জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে। কয়েকটা ওই ভিউ কামাবার জন্য বা লাইক কামাবার জন্য আমি জনগণকে মিসগাইড করব, আসিফ নজরুলের মতো একটা লোককে আমি রয়ের এজেন্ট বলে দেবো, এগুলো ঠিক না। নির্বাচন এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্পেসিফিকলি বলেই দিয়েছেন যে নির্বাচন আমাদের এটা হতে যাচ্ছে 2025 সালের শেষের দিকে অথবা 26-এর শুরুতে। তো আমি মনে করি এটা একটা খুবই ভালো সময়। আমি মনে করি এই সময়ের মধ্যে নিঃসন্দেহে তারা যে যৌক্তিক সংস্কারগুলো আছে, সংস্কার কাজগুলো করে সুন্দর সময় একটা সুন্দরভাবে নির্বাচন করতে পারবে সকলের অংশগ্রহণে। আসিফ নজরুল স্যার একটা সাক্ষাৎকার নিলাম এবং ওটা আমি প্রচার করলাম। প্রচার করার পরে আমি কিন্তু রেগুলার প্রতি মানে বছরে 2বার করে বাংলাদেশে আসতাম। তো আপনারা জানেন যে আমি পুলিশ নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট আমি করেছি। তো পুলিশের ভেতরে সব খবর আমার কাছে চলে আসে। তো তখন আমাকে এসবি থেকে জানানো হলো যে ভাই আপনি আর ভবিষ্যতে বাংলাদেশে আসবেন না। আমি বলি কেন? বলে আপনি আসিফ নজরুল স্যার একটা ইন্টারভিউ করেছেন, তো এই ইন্টারভিউর কারণে আপনি এখন আসলে ভবিষ্যতে বিপদ হবে। আমি বলি কেন? আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। বলে মামলা লাগবে না, যে কোনো একটা মামলা আপনাকে শোন অ্যারেস্ট দেখানো হবে, তো আপনি আর আসবেন না। তো ওই যে 2019-এর মার্চ, এরপর থেকে আমি আর আসার সাহস করিনি। আর এরপরে আপনি জানেন যে রাজধানীর গুলশানে মুনিয়া নামে একজন মেয়েকে যে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে যে তারপরে তাকে যে হত্যা করা হলো, একটা বৃহৎ শিল্প গোষ্ঠী, তাদের সাথে আমার একদম পুরোপুরি একটা বিরোধে আমি জড়িয়ে গেলাম, কারণ আমি ওই ইস্যুটা নিয়ে অনেক বেশি ভোকাল ছিলাম বা এখনো আছি। তো তারপরে ওদের পক্ষ থেকেও আমার বিরুদ্ধে আপনারা জানেন যে এমন কোনো অভিযোগে মামলা নেই যে তারা করেনি। তারা আমাকে শিশু ধর্ষক বানিয়েছে, যে আমি নাকি শিশু ধর্ষণ করেছিলাম যখন আমি ইন্ডিপেন্ডেন্ট সালমান এফ রহমানের মালিকানাধীন পত্রিকাতে আমি যখন কাজ করি, ওই সময় নাকি আমি শিশু ধর্ষণ করেছিলাম রাজধানীর সবুজবাগে। এবং তারা বলল যে ওই শিশু নাকি 2011 সালে আমার দ্বারা ধর্ষিত হয় এবং তখন নাকি তাকে মুগদা হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু সবচেয়ে বড় হাস্যকর কাহিনী হচ্ছে যে মুগদা হাসপাতালটা তৈরি হয়েছিল 2013 সালে। তো তারা কত বড় মিথ্যাচারের মাধ্যমে এ ধরনের যে কারো বিরুদ্ধে এ ধরনের মামলা করতে পারতো, এটা হচ্ছে একটা নির্লজ্জ মানে বাস্তবতা। তো এসব বাস্তবতার কারণে আমি বাংলাদেশে যেখানে প্রতি বছরে 2-3বার করে আসতাম, আমার পক্ষে আসা সম্ভব হয়নি। তো এখন যখন দেশ স্বাধীন হলো তখন আমি ভেবেছি যে এখন আমি আসবো, কিন্তু আসতে গিয়েও পারছিলাম না। কেন? কারণ ওই মামলার কিছু কিছু মামলা এজাহার তৈরি হয়ে গিয়েছিল। তো আমাকে বলা হচ্ছিল যে না, আপনি এখন আসলে হয়তো একটু সমস্যা হতে পারে। তো এখন যখন দেখলাম যে না সমস্যা হবে না, যখন আমি ক্লিয়ারেন্স পেলাম যে আসলে সমস্যা হবে না, আমি আসলাম। তো এটা মানে ইটস বেটার লেট দেন নেভার, কিন্তু আরো আগে আসতে পারলে আরো ভালো লাগতো। আর এক্ষেত্রে আমি মনে করি যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছেন বা যারা বিশেষ করে আমি আইন উপদেষ্টা থেকে শুরু করে সকলকে ধন্যবাদ জানাবো যে তারা আমার আসার রাস্তাটা সুগম করেছেন। এই পরিবর্তন এত দ্রুত আসবে না, কারণ আপনার মনে রাখতে হবে যে 15.5 বছর ধরে ইনস্টিটিউশনগুলোকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন যদি আপনি রাতারাতি আশা করেন যে এগুলোকে রাতারাতি একদম ঠিক করে ফেলা হবে, এটা আসলে সম্ভব নয়। ইট উইল টেক সাম টাইম। এখন সমস্যাটা হচ্ছে কি যে আমরা জনগণ খুব ইমপেশেন্ট। আপনি চিন্তা করে দেখুন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারটি যখন 9 আগস্ট তারা ক্ষমতা গ্রহণ করলো, তখন থেকেই কিন্তু আমাদের প্রত্যাশার মাত্রাটা এত বেশি। তো দেখা যাচ্ছে যে মানে 4 মাস না যেতেই জনগণ অস্থির হয়ে গিয়েছে। আবার কেউ কেউ দেখা যায় উদ্ভট সমীকরণ করে যে আগেই হয়তো বেটার ছিল। এই যে ধরনের মানে কথাবার্তা, এগুলোর মাধ্যমে হয় কি আসলে যে আপনি মানে মানে এটা এটা মানে এটা এটা অগ্রহণযোগ্য, মানে এভাবে আপনি এটা করতে পারেন না। কারণ এই মুহূর্তে তার বিকল্প কে আছে? আপনি দেখুন, যিনি বিশ্বের প্রত্যেকটা মানুষের কাছে একটা ভালোবাসার মানুষ এবং পুরো ছাত্র জনতার প্রত্যেকের সমর্থনের মাধ্যমে তিনি সরকারটা গঠন করেছেন। হ্যাঁ, এখানে অনেক ধরনের ল্যাপস আছে, অনেক ধরনের উপদেষ্টাদের নিয়োগ নিয়ে প্রশ্ন আছে, এগুলো নিয়ে আমরা ক্রিটিসাইজ করতে পারছি, সামনে আরো করব। কিন্তু কথা হচ্ছে তার মানে এখন আপনি যদি বলেন যে আইন উপদেষ্টা রয়ের লোক, তো এগুলো তো মানে একেবারে ভিত্তিহীন অভিযোগ। আপনি বলে দিচ্ছেন যে মোস্তফা সরোয়ার ফারুকীকে কেন করা হলো, তার স্ত্রী তো মুজিবের সিনেমাতে অভিনয় করলো। এখন কথা হচ্ছে তার স্ত্রী একটা সিনেমা অভিনয় করলো, তার কারণে তার হাজব্যান্ডের ভূমিকাকে আপনি কেন প্রশ্নবিদ্ধ করবেন? কারণ তার হাজব্যান্ডের ফেসবুকের পোস্টগুলো আপনি খেয়াল করুন যে 5ই আগস্টের আগে মোস্তফা সরোয়ার ফারুকী কি কি স্ট্যাটাস দিয়েছেন, এর কয়টা শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিল। আপনি দেখুন যে তার যে চলচ্চিত্র স্যাটারডে আফটারনুন, সেটা তিনি রিলিজই করতে পারেননি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলের সময়। তাকে কোনোভাবেই ওটা বাংলাদেশে রিলিজ করতে দেওয়া হয়নি। এখন যদি আপনি বলেন না ফারুকী আওয়ামী লীগের দোসর ছিল, তারপরে আসিফ নজরুল রয়ের দোসর, তো এইভাবে করে যদি আপনি নিজেদের মধ্যে বিভাজন
বিভাজন তৈরি করে দেন, তাহলে দেশটাকে এগিয়ে নেওয়া যাওয়া কিন্তু খুব কঠিন। তো আমি মনে করি যে যারা এই ধরনের কাজটা করছেন তারা কেন করছেন, কি ধরনের উদ্দেশ্যে করছেন, এটা নিয়ে আমি আসলে জানি না কেন তারা এটা করছে। তবে বর্তমান প্রেক্ষাপটে হ্যাঁ, আপনি ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার্স পাওয়ার ক্ষেত্রে এটা খুব ভালো একটা ব্যবসা। মানে আমিও যদি এখন এই মুহূর্তে মুস্তাফা ফারুকীকে বা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে আমি সমালোচনা করি, আমার কিন্তু ভিউয়ার সাবস্ক্রাইবার বেড়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে যে আমি কি কয়েকটা ভিউ লাইক কামাবার জন্য আমি কাজ করব, নাকি আমি জনগণকে বা দেশবাসীকে প্রকৃত সত্যটা আমি সেটা জানতে দিব। কারণ আমি